বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াডের জীবন বিজ্ঞান বিষয়ের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমরা চাইছো আমার থেকে, সেই প্রশ্নগুলো নিয়েই আজকের ভিডিওটা। তোমরা বলছো যে স্যার বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড পরীক্ষার একদম অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো একটু বলে দেবেন, একটু আলোচনা করে দেবেন। তোমাদের ডাকে সাড়া দিয়েই আজকের এই ভিডিওটা তৈরি করা। বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড পরীক্ষার প্রিপারেশনের বেশ কিছু ভিডিও আমাদের আর্টস উইথ এসএম স্যার চ্যানেলে অবশ্যই আপলোড করা হচ্ছে। এছাড়াও তোমরা ফলো করতে পারো শ্রীরামপুর শিওর সাকসেস কোচিং সেন্টার নামক ইউটিউব চ্যানেলটা। দেখো নিচে চ্যানেলের নামটা উঠছে, আবারও বললাম শ্রীরামপুর শিওর সাকসেস কোচিং সেন্টার নামে যে ইউটিউব চ্যানেলটা আছে ইউটিউবে, সেটা তুমি কি করতে পারো, সার্চ করে নাও, নিয়ে তুমি দেখতে পারো। সেখানে বেশ কিছু ভিডিও তোমরা পেয়ে যাবে বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াডে। চলে আসি, আচ্ছা ওটা তোমাদের ম্যাডামের চ্যানেল, ঠিক আছে, ইচ্ছা গেলে ওই চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখো। আর্টস উইথ এসএম স্যার চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে, সেটা আশা রাখি। চলে আসি, এর আগে যে আমরা ভিডিওটা দিয়েছি সেটা হচ্ছে মহামারী অধ্যায় থেকে, ঠিক আছে। এই ভিডিওটা যাবে জীবদেহের গঠন থেকে। জীবদেহের গঠন অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো আমরা আলোচনা করে নেব। তারও আগে একটু বলে রাখি যে দেখো, আশা করছি তোমরা বিভিন্ন মক টেস্ট বিভিন্ন জায়গায় দিয়েছো, ঠিক আছে, তাহলে তোমাদের একটা প্রস্তুতি হয়ে গেছে। এছাড়াও তোমরা যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে চাও, নিচে দেখো লিঙ্ক আছে, গ্রুপে জয়েন হয়ে যাও, ঠিক আছে। চলো আমরা আলোচনা করে নিই জীবদেহের গঠন অধ্যায় থেকে। প্রথমে একটা সহজ প্রশ্ন দিয়ে শুরু করতে চাই, যে তোমরা প্রত্যেকেই জানো যে জীবদেহের গঠনগত ও কার্যগত একককে, জীবদেহের গঠনগত ও কার্যগত ক্ষুদ্রতম একককে কি বলা হয়? আশা করি তোমরা প্রত্যেকে পারবে। বলা হয় কি না কোষ। এই কোষ অধ্যায় থেকে, এখান থেকে প্রচুর 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 প্রশ্ন, বিশেষ করে বিভিন্ন কোষাঙ্গাণু থেকে প্রচুর প্রশ্ন আসে, এবং বিভিন্ন কোষাঙ্গাণুর কাজ, বিভিন্ন কোষাঙ্গাণুর বৈশিষ্ট্য, তাদের দেখতে, কেপো ইত্যাদি থেকে প্রশ্ন আসে। যেমন একটি প্রশ্ন আসে যে কোষ তত্ত্ব প্রবর্তন করেন কে? অপশান আমি তোমাদের দিয়ে দিচ্ছি। কোষ তত্ত্ব প্রবর্তন করেন কে? না রবার্ট হুক করেন, রবার্ট ব্রাউন করেন, স্লেইডেন ও সোয়ান করেন। আশা করছি তোমরা উত্তরটা পেরেছো, উত্তরটা সঠিক দিয়েছো। সঠিক উত্তর হচ্ছে কি স্লেইডেন ও সোয়ান। এমসিকিউ প্যাটার্নের প্রশ্ন হয় যেহেতু, তাহলে প্রশ্নগুলো, এই যে ভিডিওগুলো জাস্ট আমি যেগুলো আলোচনা করে নিচ্ছি, একবার এর বদলে দুবার তিনবার, একবার বাবার মোবাইল থেকে, একবার মায়ের মোবাইল থেকে, সবসময় মোবাইল তোমরা পাবে না। যার মোবাইল থেকে পাবে তার থেকে একবার দেখে নিলে, কানে শুনে নিলে, আশা করছি তোমার কী হয়েছে, সেটা প্রিপারেশন লেভেলটা হাই হয়ে যাবে। তাহলে কি বললাম, কোষ তত্ত্ব প্রবর্তন করেন কে? না স্লেইডেন ও সোয়ান। এখানে আরেকটা প্রশ্ন তোমরা মনে রাখবে, কোষ শব্দটি কি হচ্ছে? কোষ শব্দটি প্রবর্তন করেন কে? কোষ শব্দটি প্রবর্তন করেন কে? না রবার্ট হুক। কি বললাম? কোষ শব্দটা প্রবর্তন করেন কি? কোষ শব্দটা প্রবর্তন করেন এইটা রবার্ট হুক হচ্ছে এর সঠিক উত্তর। আশা করছি তোমরা। আচ্ছা আরেকটা জিনিস, এমনি যে কোষ দেখা যায়, সাধারণত খালি চোখে দেখা যায় না, কিসের মাধ্যমে দেখা যায়? না মাইক্রোস্কোপের মাধ্যমে দেখা যায়। এখানটা তোমাদের জানতে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। এবার প্রশ্ন আসছে যে কত খ্রিস্টাব্দে রবার্ট হুক কী হয়েছিলেন? এই প্রস্থচ্ছেদ থেকে তোমরা প্রত্যেকেই পড়েছ যে কী হচ্ছে, একটা গাছের কাণ্ডের ছাল নিয়ে তার একটি সূক্ষ্ম প্রস্থচ্ছেদ তৈরি করেন, এবং তারপর নিজের তৈরি মাইক্রোস্কোপ দেখে কী করেন, তিনি মৌচাকের মতো অনেক ছোটো ছোটো প্রকোষ্ঠ দেখতে পান, এবং তিনি লক্ষ্য করেন কি না এগুলিকে তিনি কোষ বলে দিয়েছেন, ঠিক আছে। তাহলে কত খ্রিস্টাব্দে করেছেন কোষ? এটা 1665 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে? 1665 খ্রিস্টাব্দে, সেটা একটু মাথায় রাখতে হবে। এবার হচ্ছে, তাহলে কি বললাম, রবার্ট হুক কর্কের পাতলা ছেদ পরীক্ষা করার সময় যে কোষগুলি লক্ষ্য করেছিলেন সেগুলি ছিল কি? মৃত কোষ। তাহলে প্রথম সজীব কোষ পর্যবেক্ষণ করেন কে? না প্রথম সজীব কোষ পর্যবেক্ষণ করেন 1674 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে? 1674 খ্রিস্টাব্দে। ডাচ বিজ্ঞানী, নাম হচ্ছে লিভেনহিক নামটা তোমাকে অবশ্যই মনে রাখতে হবে, ঠিক আছে। এবার হচ্ছে, কোষের গঠনকে ভালোভাবে বুঝতে গেলে নানা রকম রঙিন রাসায়নিক পদার্থ ব্যবহার করতে হয় বা রঞ্জক পদার্থ ব্যবহার করতে হয়। এরকম দু একটা রঞ্জক পদার্থর নামও তুমি কি করবে? তুমি মনে রাখার চেষ্টা করবে, ঠিক আছে। চলে আসি, এই ধরনের কোষ অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ আর কি কি প্রশ্ন হতে পারে? গুরুত্বপূর্ণ প্রশ্ন যেমন হতে পারে কি, যে কোষের হয়তো বৈশিষ্ট্য দিয়ে দিল 4টি, সেখানে কী করলো, যে দিয়ে বললো কোনটি কোষের বৈশিষ্ট্য নয়। কোনো একটা কোষাঙ্গাণুর বৈশিষ্ট্য দিয়ে বললে এর মধ্যে কোনটি কোষাঙ্গাণুর বৈশিষ্ট্য নয়। তাই বিভিন্ন কোষাঙ্গাণু সম্পর্কে আমাদের কী করতে হবে, একটু ডিটেলস পড়ে নিতে হবে। আশা করছি তোমাদের প্রত্যেকেরই পড়া আছে। আমি প্রশ্ন উত্তর করালে তোমাদের
সঠিক উত্তর দিতে তোমাদের অনেকটা সুবিধা হবে। এবার চলে আসি এককোষী যে কোষ অ্যামিবা, সেই অ্যামিবা চলন কি করে হয়? অ্যামিবা চলাচল করে কিসের মাধ্যমে? ভালোভাবে জানো যে অ্যামিবা চলাচলে সাহায্য করে কে? সেটা হচ্ছে ক্ষণপদ। এটা মাথায় রাখতে হবে। অ্যামিবার চলনে সাহায্য করে বা চলাচলে সাহায্য করে ক্ষণপদ। এটা বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াডে প্রিভিয়াস ইয়ারে এসেছিল। ঠিক আছে, তো এই ধরনের প্রশ্ন উত্তরগুলো তোমাদেরকে করতে হবে। এছাড়াও তোমাকে মনে রাখতে হবে লোহিত রক্তকণিকা। লোহিত রক্তকণিকা তোমরা জানো, লোহিত রক্তকণিকাকে দেখতে কেমন? না গোলাকার, দুপাশটা চ্যাপ্টা আকৃতির, চাকতির মতো। বিভিন্ন ব্যাসের রক্তনালীর মধ্য দিয়ে যাতায়াতের সময় বেশি পরিমাণে অক্সিজেন পরিবহন করার জন্য এদের এই ধরনের আকার হয়েছে। তাহলে প্রশ্ন যদি আসে যে এমসিকিউ প্যাটার্নেই প্রশ্ন করে দেওয়া হলো যে লোহিত রক্তকণিকা এই ধরনের আকৃতির কারণ কি? কার্বন ডাইঅক্সাইড পরিবহনের জন্য, অক্সিজেন পরিবহনের জন্য, নাইট্রোজেন পরিবহনের জন্য, বা কোনোটিই নয়, এই ধরনের যদি আসে যদি, তখন তুমি কি করবে? তোমাকে মনে রাখতে হবে অক্সিজেন পরিবহনের জন্য। পেশিকোষকে কেমন দেখতে হয় একটু মাথায় রাখতে হবে। না দুই প্রান্ত ছোচালো, মাঝখানটা চওড়া, সংকোচন প্রসারণের জন্য এদের আকার এরকম হয়। পেশিকোষের সংকোচন ও প্রসারণের জন্য মানুষের স্থান পরিবর্তন করতে পারে। তাহলে পেশিকোষের কাজ কোনটা, কোনটা পেশিকোষের কাজ নয়, সেটা নিয়েও প্রশ্ন আসতে পারে। অবশ্যই তুমি কি করো, এই যে পেশিকোষের কাজগুলো মাথায় রাখো, একটু শুনে নাও। পেশিকোষের কাজ কি? না পেশিকোষের সংকোচন প্রসারণের জন্য মানুষ স্থান পরিবর্তন করতে পারে, 1। 2, খাদ্যনালীর মধ্য দিয়ে খাদ্যের স্থানান্তর করে। 3, শ্বাসনালীর মধ্য দিয়ে বায়ুর পরিবহন হয়। 4, রক্তনালীর মধ্য দিয়ে রক্তের সংবহন ইত্যাদি হচ্ছে এই পেশিকোষের কাজ। ঠিক আছে, এইগুলো একটু তোমাকে মাথায় রাখতে হবে। ইত্যাদি কার্য সম্পন্ন করে কে? পেশিকোষ। এবার চলে আসি স্নায়ুকোষ। তাহলে স্নায়ুকোষ যখনই আমরা জানবো তখনই আমাদের জানতে হবে আমাদের দীর্ঘ স্নায়ুকোষের নাম। স্নায়ুকোষের দৈর্ঘ্য সবচেয়ে বেশি কি? এটা মাথায় রাখতে হবে যে আমাদের শরীরে যত কোষ আছে তার মধ্যে স্নায়ুকোষের দৈর্ঘ্য সবচেয়ে বেশি। আর বৃহত্তম কোষ কোনটা? না বৃহত্তম একক কোষ হচ্ছে উট পাখির অনিষিক্ত ডিম। তাহলে কি বলা হলো? উট পাখির অনিষিক্ত ডিম হলো বৃহত্তম একক কোষ। আর কোন কোষের দৈর্ঘ্য সবচেয়ে বেশি? না স্নায়ুকোষের দৈর্ঘ্য সবচেয়ে বেশি। এবার প্রশ্ন হচ্ছে যে স্নায়ুকোষের সম্পর্কে আর একটু ডিটেলস আমাদের জানতে হবে। কি জানলাম? না অন্যান্য কোষের তুলনায় স্নায়ুকোষের দৈর্ঘ্য অনেক বেশি হয়। আর এর মূল কোষদেহ তারার মতো গোলাকার বা তার সঙ্গে নানা আকৃতির হয়ে থাকে। এখানে একটা কথা মনে রাখতে হবে, স্নায়ুকোষের যে অ্যাক্সন এবং ডেন্ডন। ঠিক আছে, অ্যাক্সনের কাজ কি? অ্যাকশনের কাজ সেটা মাথায় রাখতে হবে। ডেন্ডনের কাজ কি সেটা একটু মাথায় রাখতে হবে। ঠিক আছে, তোমাদের যদিও এত ডিটেলস নেই কিন্তু এই ধরনের ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে। যাই হোক, এর মূল কোষদেহ তারার মতো বা গোলাকার বা নানা আকৃতির হতে পারে। এরা পরিবেশ থেকে, ঠিক আছে, এই তাহলে কি বললাম, অ্যাকশনের কাজ কি, এটা তোমরা, ডেন্ডনের কাজ কি, এগুলো তোমরা জানবে। ঠিক আছে, যাই হোক, এরা পরিবেশ থেকে উদ্দীপনা গ্রহণ করে ইত্যাদি ইত্যাদি করে। মোট হচ্ছে এটা হয়ে গেল টোটাল স্নায়ুতন্ত্রের কাজ। চলে আসি পরবর্তী। গরম খুব পড়েছে, আশা করছি তোমাদের একটু বিষয়টা যদি ভালো লাগে, এই ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবে। ইচ্ছা গেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। এছাড়াও তোমাদের ম্যাডামের চ্যানেল শ্রীরামপুর শিওর সাকসেস কোচিং সেন্টার নামক ইউটিউব চ্যানেলটা তোমরা কি করো, সার্চ করে নাও। সেখানে আলাদা আলাদা করে তোমাদের যে বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াডের 3টে সাবজেক্ট আছে, যে জীবনবিজ্ঞান, ভৌত বিজ্ঞান এবং অঙ্ক, সেই সমস্ত বিষয়ের প্রশ্ন উত্তর ওই চ্যানেলে যাচ্ছে। ইচ্ছা গেলে অবশ্যই চ্যানেলটা ভিজিট করো, তোমাদের লাভ হবে আশা করছি। যাই হোক, মূল বা কাণ্ডের অগ্রভাগে যে কোষগুলি থাকে তারা ক্রমাগত বিভাজন হয়। এই ধরনের কোষগুলি বহুবীজাকার হয়ে থাকে। বহুভুজ কোথাকার হয়? তোমাদের এই যে স্নায়ুকোষের কথাগুলো আর এখানে পড়ার সময় দরকার নেই। তাহলে যাই হোক, কি কি আমরা পড়বো মূলত? না লোহিত রক্তকণিকা। আবারও বললাম কি পড়বো? লোহিত রক্তকণিকা। লোহিত রক্তকণিকাকে দেখতে কেমন? শ্বেত রক্তকণিকাকে দেখতে কেমন? পেশিকোষ তাকে দেখতে কেমন? স্নায়ুকোষ তাকে দেখতে কেমন? মূল বা কাণ্ডের অগ্রভাগের কোষ তাকে দেখতে কেমন? এবং জল পরিবহনকারী উদ্ভিদ কোষ। এখানে মনে রাখতে হবে জাইলেম দিয়ে জল যায় আর ফ্লোয়েম দিয়ে খাদ্য যায়। তাহলে আমরা কোষের নাম
এবং মানে কোষের যে নামগুলো যেমন লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, পেশিকোষ, স্নায়ুকোষ ইত্যাদি কোষের আকৃতি সম্পর্কে একটু জেনে রাখবো। প্রয়োজনে আমরা আর একটা আলাদা ভিডিও আপলোড করব। পরিষ্কার? এবার তোমাদেরকে মনে রাখতে হবে, এখান থেকে একটি প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি। খাদ্য গ্রহণ, পরিপাক, শোষণ, আত্তীকরণ ও অপাচ্য খাদ্যের বহিষ্করণ কোন প্রক্রিয়ার মাধ্যমে হয়? না পরিষ্কার তোমরা বুঝতে পারছো, খাদ্য গ্রহণ হবে মুখ দিয়ে এবং কি হচ্ছে বহিষ্করণ হবে, অর্থাৎ এটা পুষ্টি প্রক্রিয়া। পরিষ্কার? নেক্সট, শ্বাসবায়ুর আদান প্রদান ও শক্তি উৎপাদন কিসের প্রক্রিয়া? না শ্বসন কার্যের প্রক্রিয়া। খাদ্যের সারাংশ এবং শ্বাসবায়ুকে দেহে দূরতম প্রান্তে পৌঁছে দেওয়া কিসের মাধ্যমে? দেহে দূরপ্রান্ত, ধরো আমি খাচ্ছি তো পেটে যাচ্ছে, পাকস্থলীতে যাচ্ছে, তাই না? সেটা শরীরের আঙুলে ডগে কি করে আসছে। এই যে জিনিসটা কার কাজ? না রক্ত সংবহনের কাজ, সংবহন মধ্য দিয়ে হয়। ঠিক আছে? এই প্রক্রিয়ার মাধ্যমে দেহের উৎপন্ন ক্ষতিকারক বর্জ্য পদার্থকে দেহ থেকে বার করে দেওয়া কিসের মাধ্যমে হয়? না নিঃসরণ পদার্থ। দেখো এখনই ঘেমে যাচ্ছি, ঘেমে চান করে যাচ্ছি তোমাদের জন্য। তোমরা বলছো আমাদের জন্য কেন? না চেষ্টা করছি ফ্যানটা চালিয়ে তোমাদের সঙ্গে ভিডিওয় কথা বলতে, কারণ নাহলে সাঁ করে একটা সাউন্ড হবে। তোমরা বলতে পারো স্যার এসি চালাচ্ছেন না কেন? এসি এই ঘরে তো নেই, সেই জন্য। নেক্সট, এক জায়গা থেকে অন্য জায়গায় স্থান পরিবর্তন করাকে কি বলা হবে? এক জায়গা থেকে অন্য জায়গায় যদি স্থান পরিবর্তন হয় তাকে বলা হবে গমন, আর স্থান পরিবর্তন না হলে তাকে বলা হবে চলন। পরিষ্কার? নেক্সট, পরিবেশের উদ্দীপনায় সাড়া দেওয়া ও পরিবর্তিত পরিবেশের সঙ্গে মানিয়ে চলা কে কিসের মাধ্যমে তোমরা করতে পারবে? এটা হচ্ছে স্নায়বিক সমন্বয়ের মাধ্যমে করা যাবে। নেক্সট হচ্ছে সংখ্যা বৃদ্ধি করা এবং অস্তিত্ব রক্ষা কোন প্রক্রিয়ার মাধ্যমে হয়? না জনন প্রক্রিয়ার মাধ্যমে হয়। অবশ্যই তোমরা কী করো, এইগুলো একটু মাথায় রেখো। নেক্সট চলে আসি, এবার দেখো ওই যে বিভিন্ন যে কোষের মাপগুলো, ঠিক আছে, ওইগুলো একটু তোমরা হালকা করে দেখে রেখো। চলে আসি আমরা বিভিন্ন কলা যার বৈশিষ্ট্য, এই কলার বিভিন্ন বৈশিষ্ট্য থেকে কী হবে আলাদা করে তোমাদের কাছে প্রশ্ন আসবে। হয়তো দিয়ে দিল এরকম যে নিম্নের কোনটি ভাজক কলার বৈশিষ্ট্য নয়, তাহলে আমাকে জানতে হবে ভাজক কলার বৈশিষ্ট্য কোনগুলো কোনগুলো। পরিষ্কার? একটু শুনে নাও, একটু বুঝে নাও, মন দিয়ে যদি ভিডিওটা দেখো, একটু শুনে নাও, তাহলে অবশ্যই মাথার মধ্যে কী হবে একবার রিভিশন হয়ে যাবে। যারা নতুন শুনছো তাদের মুখস্থ হয়ে যাবে। ভাজক কলা কী হয়েছে? না নতুন নতুন অঙ্গ সৃষ্টি করে। ভাজক কলা মানে কি? ভাঙে, ভেঙে ভেঙে কী হয়? নতুন নতুন অঙ্গ সৃষ্টি করে। মূল ও কাণ্ডের দৈর্ঘ্য বৃদ্ধি করে, স্বাভাবিক। নেক্সট হচ্ছে নতুন পাতা, কাক্ষিক মুকুল এবং শাখা উৎপন্ন করে, ফুল উৎপন্ন করে, রক্ষণমূলক আবরণ গঠন করে, সংবহন কলা গঠন করে। এইগুলো হলো ভাজক কলার কাজ। এর মধ্যে একটাকে হয়তো অন্য দিয়ে দিল, দিয়ে বলা হলো কোনটা ভাজক কলার কাজ নয়, কখনো বা দিয়ে দিল অন্য তিনটে দিয়ে দিল, দিয়ে বললো ভাজক কলার কাজ কোনটি নির্বাচন করো। আশা করছি তোমাদের বোঝাতে পেরেছি। যদি মনে না থাকে আরেকবার ব্যাকে যাও, গিয়ে আরেকবার শুনে নাও। চলে আসি স্থায়ী কলা। স্থায়ী কলা মানে বুঝতেই পারছো যেগুলো স্থায়ী, ভাঙবে না। ঠিক আছে? স্থায়ী কলা কি? না খাদ্য সংশ্লেষ করবে, আর কি করবে? সঞ্চয় পরিবহন করবে, জলকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাবে, অর্থাৎ জল সংবহন করবে। ঠিক আছে? ভার বহন করা, দৃঢ়তা প্রদান করা, বর্জ্য পদার্থ সঞ্চয় করা ইত্যাদি ইত্যাদি কাজ। ফল উদ্ভিদের ক্ষেত্রে ফল ও বীজের বিস্তার ঘটানো। ঠিক আছে? এবার হচ্ছে উদ্ভিদ অঙ্গে টান ও চাপ সহনশীলতা বৃদ্ধি করা, ক্ষত নিরাময় করা, প্লবতা প্রদান করা ইত্যাদি হচ্ছে স্থায়ী কলার কাজ। আশা করছি তোমরা বুঝতে পারছো। নেক্সট চলে আসে আবরণী কলা। যাদের ভালো লাগছে না, সময় নেই, অথচ মনে হচ্ছে যে আমি এইসব কী সব শুনছি, শুনো না, চলে যাও স্কিপ করে। যাদের একটু সময় আছে, দুদিন ছুটি দেওয়া আছে স্কুলের, তোমরা কি করো এই দুদিন একটুখানি ভিডিওগুলো দেখে নাও। আশা করছি তোমার লস হবে না, পরীক্ষার হলে তোমার অনেকটা লাভ হবে। নেক্সট চলে আসি আবরণী কলা। আবরণী কলা মানে কি? আবরণ তৈরি করবে। ঠিক আছে? তাই দেহের বাইরের ও ভিতরের বিভিন্ন অঙ্গের মুক্ত তলের ওপর প্রতিরক্ষামূলক আচ্ছাদন গঠন করা হচ্ছে এই আবরণ কলার কাজ। নেক্সট, শোষণ করা, ক্ষরণ করা, ফিলিংস বা অনুভূতি গ্রহণ করা, বিজাতীয় বস্তু ও বর্জ্য পদার্থ অপসারণ করা, বহিঃকঙ্কাল গঠন করা, বিশেষ করে আঁশ, রোম, নখ, খুর, শিং ইত্যাদি গঠন করা হচ্ছে আবরণী কলার কাজ। পরিষ্কার? এখান থেকে ধরো বিশেষ করে মনে রাখতে হবে কোনটা কোনটা। অনুভূতি গ্রহণ করা, আমরা অনুভূতি গ্রহণ করার ক্ষেত্রে যদি কি হয়, আবরণী কলার কাজ না ভেবে হয়তো ভেবে নিলাম এটা স্নায়ু কলার কাজ, তাহলে হয়তো এটা হবে না। এরকম
এমন যেগুলো মোটামুটি একদম কাছাকাছি সেইগুলোই দেবে। আচ্ছা, তোমাদেরকে একটি ভিডিও তৈরি করে দেবো বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড পরীক্ষার আগে কি কি জিনিস তুমি নিয়ে যাবে এবং কি কি জিনিস খুব প্রয়োজন। ঠিক আছে, চলো, তোমাদের চাই কিনা অবশ্যই একটু কমেন্টে জানিও, অবশ্যই তোমাদের জন্য তৈরি করে দেবো। নেক্সট হচ্ছে যোগ কলা। যোগ কলা না ভার বহন করা। কি করা? ভার বহন করা। যোগ কলার প্রথম কাজ হচ্ছে ভার বহন করা, বিভিন্ন অঙ্গ ধারণ করা, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে সংযোগ রক্ষা করা, প্রতিরক্ষা প্রদান করা, ফ্যাট সঞ্চয় করা বা তাপমাত্রা নিয়ন্ত্রণ করা, এগুলো হচ্ছে যোগ কলার কাজ। তাই যোগ কলার কাজটা আরেকবার যদি শুনতে চাও একটু ব্যাকে যাও, গিয়ে আরেকবার শুনে নাও, আশা করছি তোমার মুখস্থ হয়ে যাবে। এবার চলে আসে পেশি কলা। কি না অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালন ঘটানো। পেশি কলা কী হবে? এক জায়গা থেকে আরেক জায়গায় হাত পা নাড়ছে, এগুলো পেশি কলার কাজ। এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে গমনে সাহায্য করে, খাদ্যকে গিলতে, এখানে যে পেশিগুলো নড়ে, ঠিক আছে, সেগুলো গিলতে, পৌষ্টিক নালী এবং মূত্রনালীর সংকোচন প্রসারণ ঘটাতে, হৃৎপিণ্ডের কী হয়, হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণ, রক্ত প্রবাহ নিয়ন্ত্রণ করা, রক্তচাপ নিয়ন্ত্রণ করা, শব্দ সৃষ্টি করা এবং গ্রন্থির ক্ষরণ করা বা ক্ষরণ ঘটানো, মুখের অভিব্যক্তি পাল্টানো। কেউ তোমায় একটু ভালো কথা বললে তুমি হেসে দিলে, কেউ খারাপ কথা বললে মুখ কাঁচুমাচু করে নিলে, ঠিক আছে, এই সমস্ত কাজ করা, দেহ ভঙ্গির পরিবর্তন ঘটানো, এ সমস্ত হচ্ছে পেশিকলার কাজ। নেক্সট চলে আসি স্নায়ুকলার কাজ। কি না স্নায়ুকলার কাজ হচ্ছে সংবেদন গ্রহণ করা, উদ্দীপনা পরিবহন করা, দেহের বাইরের ও ভেতরের পরিবেশের মধ্যে সমন্বয় সাধন করা, পেশি সংকোচন ঘটানো এবং গ্রন্থি ক্ষরণ করা। এই কাজগুলো আশা করছি তোমাদেরকে ইচ্ছাকৃতই আমি একটু বলে দিলাম, যাতে তোমাদের মাথার মধ্যে আরেকবার রিকল হয়ে যায়। আশা করছি তোমাদের প্রত্যেকেই এই বিষয়গুলো পড়া আছে। চলে আসি একটা ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, মিথিলিন ব্লু। কি না মিথিলিন ব্লু কোষকে দেখতে সাহায্য করে এমন একটি রঞ্জক। তাই স্লাইডের ওপর কি হয়, এই মিথিলিন ব্লু দেওয়া হয়। এই মিথিলিন ব্লু কি হয়, কোষকে দেখতে সাহায্য করে। স্লাইড যখন কি হয়, ওই পরীক্ষা করা হয় তখন ওর ওপর দেওয়া হয়। তাই মিথিলিন ব্লু নামটা অবশ্যই মনে রাখবে। চলে আসি বিভিন্ন যে কোষ পর্দা, বিভিন্ন অঙ্গাণুগুলো যেগুলো আছে। প্রথমে কোষের পর্দা, তাহলে কোষ পর্দা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন কি আসতে পারে না কোষের বাইরে যে পাতলা পর্দা দেখা যায় তা হলো প্লাজম বা প্লাজমা। ঠিক আছে, কি বলা হয় তাকে? প্লাজম নয়, প্লাজমা পর্দা বা কোষ পর্দা। এই কোষ পর্দা ভেদ্য না অভেদ্য, সম্পূর্ণরূপে ভেদ্য না ভেদ্য নয়, এইগুলো নিয়ে প্রশ্ন আসতে পারে। কোষের ভেতরে এন্ডোপ্লাজমীয় জালিকা, গলগি বস্তু, নিউক্লিয়াস বা নিউক্লিয়াসের পর্দা, অন্যান্য পর্দা ঘেরা কোষ অঙ্গাণু আছে কিনা সেই সম্পর্কে, মূলত কোষ পর্দা সম্পর্কে একটু ডিটেলস পড়ে রেখো। ঠিক আছে, এবার হচ্ছে সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম কি হচ্ছে কোষের ভিতরকার জেলির মতো অর্ধতরল পদার্থ। এটা প্রশ্ন আসে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে কোষের ভিতরকার জেলির মতো অর্ধতরল যে পদার্থ আছে তাকে কি বলা হয়? তাকে সাইটোপ্লাজম বলা হয়। কি বলা হয়? সাইটোপ্লাজম। এটা মাথায় রাখবে। এবার দেখো নিউক্লিয়াস আর নিউক্লিওলাস। নিউক্লিওলাস দন্তস্বই হস্যৌ, কয়লয় হস্যই ও লয়াকার দন্তস্ব। এই নিউক্লিয়াস আর নিউক্লিওলাস এই দুটো কিন্তু এক নয়, গুলিয়ে ফেলো না, পরীক্ষার হলে বানানটা একটু খেয়াল করো। যাই হোক, নিউক্লিয়াসের মধ্যে একটি ঘন গোলাকার অংশ দেখা যায়, সেখানে কি হয়? রাইবোসোম তৈরি হয়। একে কি বলা হয়? নিউক্লিওলাস বলা হয়। তাহলে প্রশ্ন যদি ঘুরিয়ে আসে রাইবোসোম তৈরি হয় কোথায়, তখন তোমাকে মাথায় রাখতে হবে কোথায় না, কোথায় মাথায় রাখতে হবে না নিউক্লিওলাসের মধ্যে তৈরি হয়। পরিষ্কার? এবার হয়তো আরও কেউ একটা পদার্থ বা কোষ অঙ্গাণুর নাম বলে দিল, অবশ্যই এমসিকিউটা তোমাকে সঠিক করতে হবে। ও গেঞ্জে ভিজে যাচ্ছে ঘামে, কি করা যায়? কিছু ছাত্রর তো উপকার হবে, তাদের জন্যই চলো ভিডিওটা বানালাম। ভালো লাগলে একটা লাইক তো বানতে হয় বাবু। চলো নেক্সট চলে আসে নিউক্লিওলাস কি না। প্রশ্ন আসতে পারে নিউক্লিয়াসের মধ্যে কি কি থাকে, এটা আসতে পারে না। কোষের ভেতরে ঘন গোলাকার বস্তু, ঠিক আছে, এর কাজ কি? এটা কোষের ভেতরের ঘটে চলে নানা প্রধান প্রক্রিয়াগুলোকে নিয়ন্ত্রণ করে। তাহলে দিতে পারে তোমাদেরকে যে এই যে নিউক্লিয়াস সম্পর্কে কী হচ্ছে, নিউক্লিয়াস কোষকে নিয়ন্ত্রণ করে, সেই বিষয়টা তোমাকে একটু মাথায় রাখতে হবে। কোষের মস্তিষ্ক ব্যাপারটা একটু মাথায় রাখতে হবে। প্রশ্ন উত্তরে আসবো, অবশ্যই আসবো। যাই হোক, এখানে কি হচ্ছে ডিএনএ গোটানো গঠনগুলো, ক্রোমোজোমের ব্যাপারটা একটু আসতে পারে। ক্রোমোজোম থেকে একটা ভালো প্রশ্ন আসে, একজন স্বাভাবিক মানুষের দেহকোষের নিউক্লিয়াসে ক্রোমোজোমের সংখ্যা কটা? ভালো করে বোঝো, সংখ্যা হলো 46টা, 46। ক জোড়া? তখন হবে 23 জোড়া। এটা একটু মাথায় রাখতে হবে। পরিষ্কার? এবার একটা প্রশ্ন আসবে খুব গুরুত্বপূর্ণ, রাইবোসোম
নিউক্লিয়াসের মধ্যে অবস্থিত। কি কোথায় না রাইবোজোম নিউক্লিয়াসের কোনখানে অবস্থিত? নিউক্লিওলাসের মধ্যে অবস্থিত। তাই কি না ওই রাইবোজোম তৈরি করে কে? রাইবোজোম তৈরি করে, ভালো করে বোঝো, নিউক্লিয়াসের মধ্যে যে ঘন গোলাকার অংশটা দেখা যায় সে যেখানে রাইবোজোম তৈরি হয় নিউক্লিওলাসের মধ্যে তৈরি হয়। এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। রাইবোজোম থেকে অবশ্য আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে। যাই হোক, চলে আসি এবার আরও কি যে সমস্ত কোষাঙ্গাণুগুলো আছে। মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া কেমন দেখতে হয়? মাইটোকন্ড্রিয়াগুলোকে গোলাকার ডিম্বাকার রডের মতো দেখতে হয়। মাইটোকন্ড্রিয়া থেকে যে প্রশ্নটা সব থেকে বেশি আসে, এরা দুটি প্লাজমা পর্দা দিয়ে ঘেরা কোষাঙ্গাণু। কে না মাইটোকন্ড্রিয়া, এটা প্রশ্ন আসতে পারে। এবং এর ধাত্রের মধ্যে নানা রকম উৎসেচক, রাইবোজোম, নিউক্লিক অ্যাসিড থাকে, ঠিক আছে, ডিএনএ আরএনএ থাকে। তাহলে ডিএনএ আরএনএ কার মধ্যে থাকে? মাইটোকন্ড্রিয়ার মধ্যে থাকে। এইটা একটু মাথায় রাখতে হবে। এবার চলে আসি এন্ডোপ্লাজমীয় জালিকা। এন্ডোপ্লাজমীয় জালিকা এরা প্লাজমা পর্দা থেকে উৎপন্ন হয়ে নিউক্লিয় পর্দা পর্যন্ত বিস্তৃত, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। কতগুলি পর্দা বেষ্টিত নানা আকারের নল নিয়ে এরা গঠিত। তার নলের মতো দেখতে। এবং কোনো পর্দার বাইরে কি দেখা যায়? বাইরের দিকে রাইবোজোম না থাকায় তারা মসৃণ, আর রাইবোজোম থাকলে কী হচ্ছে? এভাবে করে বোঝো, কোনো পর্দার বাইরে দিকে প্রোটিন সংশ্লেষকারী রাইবোজোম যুক্ত থাকে। তাহলে প্রোটিন সংশ্লেষ কে করে? না রাইবোজোম করে। সেটা একটু মাথায় রাখতে হবে। তাহলে রাইবোজোমটা একটু জেনে নাও। না এরা হচ্ছে পর্দাবিহীন, সাধারণত কোষের সাইটোপ্লাজমে ছড়িয়ে থাকলেও কয়েকটি অঙ্গাণুর ভিতরে মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট এবং এন্ডোপ্লাজমীয় জালিকা নিউক্লিয় পর্দার বাইরের দিকে এই অঙ্গাণুকে দেখা যায়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে, রাইবোজোম হচ্ছে প্রোটিন সংশ্লেষ করা হচ্ছে এই অঙ্গাণুর প্রধান কাজ। তাহলে প্রোটিন সংশ্লেষ করা কার প্রধান কাজ? না রাইবোজোমের প্রধান কাজ। ঠিক আছে, এবার চলে আসি গলগি বস্তু বা গলগি বডি। আচ্ছা, এই ভিডিওগুলোর ভেতরে যে টুকটাক ভুল থাকবে সেগুলোকে কোনো কাট করা হবে না, ভিডিওটা কোনো এডিট হবে না, ঠিক আছে। হু করে তোমাদেরকে জন্য আলোচনা করে দেওয়াই আমার মূল উদ্দেশ্য। দুদিন আছে, আশা করছি তোমাদের জন্য জীবন বিজ্ঞান থেকে একটা ওভারঅল গাইড তোমাদের জন্য করে দিতে পারবো। চলে আসি গলগি বডি। তোমরা গলগি বডি, গলজি বস্তু একই কথা, হ্যাঁ। যাই হোক, নিউক্লিয়াসের কাছে থাকা চ্যাপ্টা থলি, লম্বা থলি বা ছোট গহ্বরের মতো গঠনযুক্ত অঙ্গাণুটার নাম কি? না সেটা হচ্ছে গলগি বডি। এরা কি হয়? পরস্পর সমান্তরালভাবে বিন্যস্ত থাকে। কোষ মধ্যস্থ বিভিন্ন বস্তুর যেমন হরমোন, উৎসেচক, পরিবহন ও ক্ষরণ এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে প্রশ্ন যদি আসে কোষ মধ্যস্থ বিভিন্ন বস্তু, যে বা শুধু এমনি ডিরেক্ট বললো হরমোন এবং উৎসেচক, পরিবহন ও ক্ষরণে কোন কোষাঙ্গাণু সাহায্য করে, ঠিক আছে। এবার হয়তো 4টে অপশান দিয়ে দিল, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজম জালিকা, গলগি বডি এবং লাইসোজোম। তাহলে তোমাকে সঠিক উত্তর কি করতে হবে? গলগি বডি করতে হবে। পরিষ্কার? কোশ্চেন অ্যান্সারে আসবো, চলো আলোচনা করে নিই। নেক্সট হচ্ছে লাইসোজোম। লাইসোজোম কি হচ্ছে? না গলগি বস্তু থেকে উৎপন্ন পর্দা দিয়ে ঘেরা থলির মতো অঙ্গাণু। তাহলে যদি প্রশ্ন আসে গলগি বস্তু থেকে উৎপন্ন পর্দা দিয়ে ঘেরা যে থলির মতো অঙ্গাণু, তাকে কি বলা হয়? তাকে লাইসোজোম বলা হয়। আচ্ছা, একটা কথা বলি, কোশ্চেন আনসার কিন্তু আলাদা করে সাজাতে হয়। তোমাদের ম্যাডাম কিন্তু কি হয়েছে, এই লাইফ সায়েন্সের বিভিন্ন কোশ্চেন আনসার কি করছিলেন, উনি তৈরি করছিলেন, বিভিন্ন সেট করছিলেন। যতটা সম্ভব উনি শ্রীরামপুর শিওর সাকসেস কোচিং সেন্টার নামক ইউটিউব চ্যানেলে কি আছে দিয়েছেন কিছু। যাই হোক, তোমরা অবশ্যই সেই চ্যানেলটা ভিজিট করো এবং কি করো, প্রয়োজনে তোমাদের ম্যাডামের সঙ্গে যোগাযোগ করে নাও, ঠিক আছে। নেক্সট চলে আসি লাইসোজোম। কি হচ্ছে? লাইসোজোম যে কোষে থাকে সেই কোষকেই ধ্বংস করতে পারে বলে একে আত্মঘাতী থলি বলা হয়। তাহলে প্রশ্ন যদি আসে আত্মঘাতী থলি কাকে বলা হয়, ঠিক আছে। যেমন বললাম আত্মঘাতী থলি কাকে বলা হয়? লাইসোজোমকে। কোষের মস্তিষ্ক কাকে বলা হয়? নিউক্লিয়াসকে। তাহলে প্রশ্ন আসতে পারে কোষের মস্তিষ্ক কাকে বলা হয়, তখন বলবো নিউক্লিয়াসকে। যদি প্রশ্ন আসে আত্মঘাতী থলি কি হচ্ছে, কোনটা নিচের কোনটিকে আত্মঘাতী থলি বলা হয়, তখন যেটা অপশানে থাকবে লাইসোজোম, তখন সেটা আমরা উত্তর করব। পরিষ্কার? নেক্সট চলে আসি রাইবোজোম। রাইবোজোমের কাজ আমরা আগেই বলে দিয়েছি, প্রোটিন সংশ্লেষ করা হচ্ছে এর প্রধান কাজ। এবার চলে আসি সেন্ট্রোজোম। এরাও পর্দাবিহীন, কিন্তু পানিকোষ বিভাজনে এই অঙ্গাণু অংশগ্রহণ করে। তাহলে যদি প্রশ্ন আসে পানিকোষ বিভাজনে নিচের কোন অঙ্গাণুটা কি করেন, অঙ্গাণুটা অংশগ্রহণ করেন, তাহলে সেখানে অপশান যদি থাকে সেন্ট্রোজোম, তাহলে সেটাই তোমাকে কারেক্ট আনসার করতে হবে। এবার দেখো, অনেক সময় কিন্তু বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড হোক বা যে কোনো পরীক্ষা হোক, সেখানে কি করা থাকে, একাধিক উত্তরও কখনো কখনো হয়ে থাকে। সেখানে কখনো বা ভুল উত্তর দেওয়া থাকলে, ভুল প্রশ্ন দেওয়া থাকলে তোমায় নাম্বার দিয়ে দেবে। ডোন্ট ওয়ারি, এটা নিয়ে চিন্তা করো না,
নেক্সট চলে আসি। এবার হচ্ছে কি তোমাদেরকে মাথায় রাখতে হবে কোষ প্রাচীর সম্পর্কে, ঠিক আছে। কোষে প্লাজমা পর্দার বাইরে একটি অতিরিক্ত পুরু স্তর দেখা যায়, এই স্তরটি হলো কোষ প্রাচীর। তাহলে পানি কোষে তা দেখা যায় না, তাহলে প্রশ্ন রাখতে হতে হবে পানি কোষে নিচের কোনটি দেখা যায় না, বা হয়তো দেখা বললো যে পানি কোষে দেখা যায় না কোষ পর্দা, মাইটোকন্ড্রিয়া, লাইসোজোম এবং কোষ প্রাচীর। তাহলে তোমায় মাথায় রাখতে হবে কি না পানি কোষে দেখা যায় না কোষ প্রাচীর, তাহলে উদ্ভিদ কোষে দেখা যায়। পরিষ্কার। নেক্সট চলে আসি, কী হচ্ছে নেক্সট তোমাদেরকে একটু মাথায় রাখতে হবে যে বিভিন্ন কোষ অঙ্গাণু সম্পর্কে আমাদেরকে ভালো করে পড়াশোনা করে নিতে হবে, ঠিক আছে। এবার হচ্ছে ক্লোরোপ্লাস্টিড, এই লিউকোপ্লাস্টিড এই সম্পর্কে একটু পড়াশোনা করে রাখতে হবে, এবং তোমাদেরকে কী হচ্ছে যে ম্যাচিং কিছু আছে কোনটার কি কাজ, সেই কাজগুলো সম্পর্কে আমরা একটু কীভাবে আলোচনা করে নেবো। চলো আমরা একটু সময় পেয়েছি, আমি সেই সময় নিয়ে তোমাদেরকে কি করছি আলোচনা করে দিচ্ছি। যাই হোক, ফ্যাট সঞ্চয়কারী কোষে কে কী থাকে সেটা একটু মাথায় রাখতে হবে। একটু শুনে নাও যে খুব শুকনো ও ঠান্ডা পরিবেশে বসবাসকারী, কি বললাম, খুব শুকনো ও ঠান্ডা পরিবেশে বসবাসকারী প্রাণীদের কোষে অ্যান্টিফ্রিজ প্রোটিন থাকে যা কোষীয় তরলকে বরফের ক্লাস তৈরিতে বাধা দেয়। তাহলে অ্যান্টিফ্রিজ প্রোটিন সম্পর্কে একটু জানলে। নেক্সট তোমায় জানতে হবে মিষ্টি জলে বসবাসকারী উদ্ভিদের পুষ্প এবং পত্রবৃন্তে বায়ু গহ্বরযুক্ত প্যারেনকাইমা কোষ থাকে। তাহলে প্যারেনকাইমা কোষ থাকে বলে এরা কী হয় সহজে জলে ভাসতে পারে। তাহলে প্রশ্ন আসতে পারে এরা এই ধরনের কাজগুলো কেন জলে ভাসছে, তখন তোমাকে মাথায় রাখতে হবে না এখানে প্যারেনকাইমা কোষ থাকে বলে, অ্যান্টিফ্রিজ থাকে বলে কী হচ্ছে বরফের ওই যে বরফের ক্লাস গঠনে বাধা দেয়, ঠিক আছে। ঠিক তেমনই সঞ্চয়ী উদ্ভিদ, সঞ্চয়ী উপাদান কি, সঞ্চয়ী উপাদান মিউসিলেজের আধিক্য চোখে পড়ে কোথায় সেটা একটু মাথায় হবে না, মোম জাতীয় যে গাছগুলো আছে সেই গাছগুলোতে, ঠিক আছে। এবং ভালো করে এই ধরনের তোমাকে প্রশ্ন উত্তরগুলো আশা করছি একটুখানি তোমরা কি করবে পড়ে রাখবে। নেক্সট সমুদ্রের গভীরে উচ্চচাপযুক্ত পরিবেশে যে সকল প্রাণী বসবাস করে তাদের কোষে মাইটোকন্ড্রিয়ার সংখ্যা বেশি থাকে, অন্তঃকঙ্কালের কোষে ক্যালসিয়ামের মাত্রা বেশি থাকে, ঠিক আছে। এইগুলো একটু তোমায় মনে রাখতে হবে। এবং অক্সিজেন সরবরাহকারী শ্বাসরঞ্জক কী কী না পেশিকোষে মাইটোকন্ড্রিয়া এবং মায়োগ্লোবিন, এগুলো হচ্ছে কী হচ্ছে মায়োগ্লোবিনটা মাথায় রাখতে হবে। মায়োগ্লোবিন হচ্ছে অক্সিজেন সরবরাহকারী শ্বাসরঞ্জক, তাহলে অক্সিজেন সরবরাহকারী শ্বাসরঞ্জকের নাম কি মায়োগ্লোবিন, ঠিক আছে। এই মায়োগ্লোবিন কাজ হচ্ছে অক্সিজেনকে কী করা সরবরাহ করা। লোহিত রক্তকণিকার সংখ্যা বাড়ায়, তাতে কি হবে হিমোগ্লোবিনের পরিমাণ বেড়ে যায়, হিমোগ্লোবিন অক্সিজেন পরিবহন করে আমরা আগেই বলেছি। চলো এবার চলে আসি আমরা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর করতে। সেই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো আমরা পরবর্তী ভিডিওতে আসবো, কারণ এই ভিডিওটা খুবই বড় হতে চলেছে। আশা করছি টেক্সচুয়াল যে প্রশ্ন উত্তরগুলো সেগুলো হয়ে গেছে। এবার তোমাদেরকে অপশান দিয়ে তোমাদেরকে কি করতে পারি, তোমাদেরকে অপশান দিয়ে প্রশ্ন উত্তর তোমাদেরকে ধরতে পারি। আশা করছি তোমরা সেই ভিডিওটা পেতে আগ্রহী। যদি পেতে চাও অবশ্যই তোমরা কমেন্টে লেখো। আমি তোমাদের সুব্রত স্যার তোমাদের জন্য নিয়ে আসবো, মৌখিকভাবে তোমাদের সঙ্গে কথোপকথন হবে, প্রশ্ন ধরবো, তোমরা টপ করে শুনবে, একটা প্রশ্ন আমরা 2-3 বার করে আলোচনা করে নেব।